আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের আকাশ মাটি অরণ্য থেকে নেওয়া মাধব মাঝির বিবরণ। মাধব মাঝির বিবরণ। মাধব ভুক্তভোগী, সে ডাকাতের নৌকো চেনে। একটা দল এদিকে ডাকাতি করে পালিয়ে যায় জয় বাংলায়, আবার জয় বাংলায় ডাকাতি করে চলে আসে এদিকে। ওদের হাতে বললে ওই লাঠিতে কুলোবে না, ওদের কাছে বন্দুক থাকে। নির্বিঘ্নে রাতটা কেটে গেল। আবার যাত্রা। মরিচঝাঁপি থেকে কিছু শুকনো ডালপালা তুলে নেওয়া হলো জ্বালানির জন্য। এ জঙ্গলে ভালো ভালো জাতের কাঠ বিশেষ কিছু বাকি নেই। বাঙ্গাল রিফিউজিরাই কেটে সাফ করে দিয়ে গেছে প্রায়। এবার আসল দিনটার কথা। সেটা চতুর্থ দিন। তার আগে একদিন মাঝ নদীতে পেট্রোলের লঞ্চ অর্থাৎ পুলিশ পেট্রোল ওদের নৌকা আটকায়। সেদিন বড় আনন্দ হয়েছিল মাধবের। পুলিশের নাকের ডগায় দেখিয়ে দিল পারমিটের কাগজখানা। এর আগে আর কোনোবার সেরকম গর্বোন্নত মুখে পুলিশের সামনে দাঁড়াতে পারেনি। পুলিশরাও চিনতে পেরেছে মাধবকে। তাকে বেকায়দায় না পেয়ে বড়ই নিরাশ হয়েছিল তারা। এরপর কাহিনীর মধ্যে খানিকটা কারচুপি আছে। মাধব মিথ্যে কথা তেমন ভালো করে সাজিয়ে বলতে পারে না, তাই সে হঠাৎ কাশতে শুরু করে দিল। কাশির দমকে বেঁকে গিয়ে কোনো রকমে বলল, এবার তুই বল সাধু, আপনারা ওর মুখ থেকে শোনেন। সাধুচরণ বলল, মঙ্গলবার দিনকে সকাল 9টায় পৌঁছে আমরা সবাই বনবিবির পুজো দিলাম। মনোরঞ্জন সকালে চা খায়নি, উপোস করেছিল। স্নান টান সেরে ভক্তি ভরে পুজো দিয়েছে। সে বেলাটার কাজে হাত না দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর প্রথমেই শুভ লক্ষণ দেখি যে সামনের একটা গড়ান গাছের মাথায় বসে আছে এক কাক। এই এত বড় কাক নয়, কাক। খুব লম্বা গলাওয়ালা এক জাতীয় পাখি, সাদায় কালোয় মেশানো। কাটলে অন্তত 1.25 কেজি মাংস হবে। বড় লোভনীয়, বড় সুস্বাদু। সুতরাং কাকের নাম শুনে এই শোকের উঠোনেও তাদের মন আনচান করে উঠল। মারতে পারলি সেটাকে? না, নিরাপদ গুলিতে নিয়ে গিয়েছিল, কিন্তু টিপ করার আগেই সে সুমন্দির ভাই উড়ে পালালো। সুন্দরবনের সব জঙ্গলই বাইরে থেকে দেখতে একরকম। নৌকায় বা লঞ্চে চেপে পাশ দিয়ে গেলে 3 নম্বর ব্লক বা 7 নম্বর ব্লকে কোনো তফাৎ নেই। তবে পারমিটের এলাকা মানেই বারোয়ারি। আর 5 জন আগে থেকেই এসে সেখানকার ভালো ভালো মাল তুলে নিয়ে গেছে। ওদের পারমিট ছিল ওই 3 নম্বর ব্লকে কাজ কাটার। কিন্তু জঙ্গলের মধ্যে আসল জঙ্গল হলো 7 নম্বর ব্লক। শুধু ফাঁক কেন, শামুক খোল, কাস্তে চড়া, বাটাম পাখির ছড়াছড়ি সেখানে। ঝাঁকের পর ঝাঁক। গুলি চালালে 1-2 মরবেই। আর ভালো ভালো জাতের কাঠও আছে ওই 7 নম্বরই। মোটা মোটা হেতাল আর গড়ান, এই 2 জাতের কাঠ ভালো দাম পাওয়া যায়। সুন্দরী গাছে তল্লাটে নেই বললেই চলে। সবই পড়েছে বাংলাদেশের সুন্দরবনে। এদিকে যা কিছু আছে তা ওই 7 নম্বর ব্লকেই। পৃথিবীর অন্যান্য সব নিষিদ্ধ দ্রব্যের মতনই নিষিদ্ধ জঙ্গলের প্রতি মানুষের বেশি আকর্ষণ। আর 3 নম্বর ব্লক থেকে 7 নম্বর ব্লক কতটুকুই বা দূরে।
আড়াআড়ি দুটো নদী পার হয়ে 3টে ট্যাক ছাড়ালেই হয়। এদিকে পেট্রোলের লঞ্চ বা নৌকাও তেমন আসে না। 3 নম্বর ব্লকে বনবিবির পুজো দিয়ে ওরা রওনা হয়েছিল 7 নম্বর ব্লকের দিকে। সুতরাং ওদের অভিযান 7 নম্বর ব্লকে হলেও সাধুচরণ সুকৌশলে বর্ণনা দিতে লাগলো 3 নম্বরের নিরীহ জঙ্গলের। 3 নম্বরে বাঘ নেই। 7 নম্বরে যদি বাঘ না থাকবে তাহলে সেটা নিষিদ্ধ জঙ্গল কেন হবে? 7 নম্বর একেবারে কোর এরিয়ার মধ্যিখানে। তবু 5-5টা জোয়ান ছেলে যদি সেখানে যেতে চায়, মাধব আপত্তি করতে পারে কি? মাধব পুলিশের ভয় পায়, ফরেস্ট অফিসের বাবুদের ভয় পায়, এমনকি ডাকাতদেরও ভয় পায়, কিন্তু কোনো জঙ্গলকেই সে ভয় পায় না। সে একলা জমেরও মুখোমুখি হতে পারে। যদি জম প্রকৃত বীর পুরুষের মতন খালি হাতে একা লড়তে আসেন তার সঙ্গে, যদি তিনি বড় মিয়ার ছদ্মবেশে আসেন, তাতেও মাধবের কুছ পরোয়া নেই। মাধব বারবার ওদের বাজিয়ে নিয়েছিল। সাধুচরণ, বিদ্যুৎ, নিরাপদ, সুভাষ আর মনোরঞ্জন এক বাক্যে রাজি। একে তো পাখির মাংস খাওয়ার লোভ, তাছাড়া এত কষ্ট করে এসেছে যখন, তখন নৌকা ভর্তি ভালো ভালো কাঠ নিয়ে না ফিরতে পারলে আর লাভ কি? এই লাভের চিন্তাটাই মাধবকে বেশি টানে। নিয়ম হলো নৌকো বাঁধিবার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে জঙ্গলটা বুঝে নিতে হয়। 7 নম্বর ব্লকে অনেক বাঁদর আছে। এই বাঁদরের ডাকের ধরন শুনে টের পাওয়া যায় বাঘের গতিবিধির। সব লক্ষণই বেশ ভালো। আশ্চর্য ব্যাপার, বাঘের নামে যেমন গা ছমছম করে, তেমনি আকর্ষণও করে। দেরি সহ্য হয় না, মনে হয় কখন জঙ্গলে নামব। সাধুচরণ আর নিরাপদ অস্থির হয়ে বলেছিল, জঙ্গল তো একেবারে পরিষ্কার। তা বলে এবার মাধব তাদের ধমক দিয়ে বলেছিল, দাঁড়াও, এত হুড়হুড়ি কিসের? নদী এখানে খুব চওড়া, এপারে ওপারে বনের সবুজ রেখা। আকাশ যেন এখানে বিশাল ডানা মেলে আছে। পাড়ের থকথকে কাদার মধ্যেও উঁচু উঁচু হয়ে আছে বড় বড় শুল। তারপর বহু ছোট ছোট হেতালের ঝোপ। জোয়ারের সময় ওই গাছগুলোর অর্ধেক পর্যন্ত জলে ডুবে যায়। আর এই হেতালের হলদে সবুজ ঝোপের আড়ালেই বাঘের লুকিয়ে থাকার সবচেয়ে ভালো জায়গা। সন্ধ্যের সময় পৌঁছে ওরা পাড় থেকে অনেক দূরে নৌকো বেঁধে রইল। বাঘ সাঁতরেও আসতে পারে বটে, কিন্তু ওরা তো দুজন দুজন পালা করে জেগে থাকবেই। আসুক না একবার সাঁতরে। জলের বাঘকে পিটিয়ে মারা বড় আরামের। ওদের প্রত্যেকেরই মনে একবার অন্তত একটি বাঘ মারার ব্যাপারে অংশ নেওয়ার সুস্বপ্ন লুকিয়ে আছে। বাদা অঞ্চলে এমন মানুষ একটিও নেই যে পাশ দিয়ে পড়ে থাকা নিহত বাঘের মুখ দেখে জীবনে অন্তত একবার আমোদ করতে চায় না। এরা জানে না ডেনমার্কের যুবরাজের মনের খবর। সারা রাত জঙ্গল একেবারে নিস্তব্ধ, এমনকি বাঁদরদের হুপোহুপি নেই। শুধু সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে শোনা যাচ্ছিল জল তরঙ্গ পাখির ডাক। কেউ কোনোদিন এই জল তরঙ্গ পাখি চোখে দেখেনি, শুধু রাত্রির বেলা ডাক শোনা যায়। ভোরবেলা কিছু দূরে মানুষের গলার আওয়াজ শুনে ওরা তাজ্জব। মাধব তক্ষুনি 4 হাতে বৈঠে চালিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু সামনের বাঁক ঘুরে একটি নৌকো এদিকে আসতেই ওরা আশ্বস্ত হলো।
পুলিশ বামন রক্ষী নয়, ডাকাতও নয়। অন্য নৌকাটির হাল ধরে আছে কুমিরমারির দাউদ শেখ। ওদের সবারই চেনা। বেশ বড় একটা পার্টি নিয়ে এসছে দাউদ শেখ। এদেরও চূড়ায় কাঠের ধান্দা। দুটি নৌকো পাশাপাশি এলে বিড়ি ও শুভেচ্ছা বিনিময় হলো। ওদের দলে একজন মৌলে রয়েছে, সে মধুর সন্ধান দিতে পারবে। তাহলে তো একেবারে নিশ্চিন্ত। এত মানুষজন দেখলে বড় মিয়ার বাবাও এদিকে আর ঘেঁষবে না। মাধব তক্ষুনি ঠিক করে নিল খুব চটপট কাজ সারতে হবে। এখানে 3-4 দিনের বেশি থাকা নয়। সারাদিন খেটে এখান থেকে সংগ্রহ করতে হবে 12 আনা মতন মাঠ। বাকি চালানোর জন্য ফিরে যেতে হবে 3 নম্বর ব্লকে। সেখান থেকে আবার কিছু কাঠ কেটে সেই কাঠ চাপা দিতে হবে উপরে। দায়ুব শেখের নৌকো খুঁটি গাড়ল ওদের দৃষ্টিসীমার দূরত্বের মধ্যেই। তবে ওরা যাবে বাঁ দিকে আর এরা যাবে ডান দিকে, যাতে জঙ্গলের মধ্যে নেমে দুদলে গুঁতোগুতি না হয়। শুধু মৌচাকের সন্ধান যে দলই পাক, অন্য দলকে তার সন্ধান দিয়ে অর্ধেক ভাগ দিতে হবে। এই রইল মৌখিক চুক্তি। যত সহজে ভাবা গিয়েছিল তত সহজ নয় পাখি মারা। যে কাঁক পাখিটার কথা সাধুচরণ বলল 3 নম্বর দেখেছে, আসলে তো সেটা ছিল 7 নম্বরে একটা গড়ান গাছের মাথায়। এই পাখিগুলোর অদ্ভুত স্বভাব। এরা গাছের মগ ডালে ছাড়া বসেই না। নিরাপদও গুলতি চালিয়ে সেটাকে তো মারতে পারলই না, বরং সেই তোড়জোড়ে উড়ে গেল কাছাকাছি চড়ের উপরে বসে থাকা এক ঝাঁক কাস্তে চড়া। রাত্রের হিমেল হাওয়া লেগে সুভাষের গায়ে বেশ জ্বর এসে গেছে, এবং এক রাতের জ্বরেই মুখটা বেশ ফুলে গেছে তার। চোখ দুটো পাকা করমচার মতন। বেশ চিন্তার ব্যাপার। এই অবস্থায় তার পক্ষে গাছ কাটতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আবার তাকে নৌকায় একা রেখে যাওয়া, সেটাও মানায় না। একজন কেউ থেকে যাবে তার সঙ্গে। কে থাকবে? মনোরঞ্জন? বিদ্যুৎ? সবাই ওর মুখের দিকে তাকায়। অর্থাৎ কারোরই ইচ্ছা নেই। জঙ্গলে পা দেওয়ার জন্য চাপা উত্তেজনা যেন আর দমন করতে পারছে না কেউ। সুভাষ বলল, না, নয় আমি একাই থাকব। দিনের বেলা হে, তাতে আবার ভয়? সত্যি দিনের আলোয় কোনো ভয় মনে আসে না। সুভাষকে রেখে যাওয়া হলো নৌকায়। রান্না বান্নার ব্যবস্থা সেই করবে। কুড়ুল আর করাত নিয়ে বাকিরা নেমে পড়ল নৌকা থেকে। লুঙ্গি পরা, খালি গা খালি পা। এদের মধ্যে একমাত্র মাধব ছাড়া বাকি 4 জনই কিন্তু মাঝে মাঝেই শৌখিন জামা গায়ে দেয়। সাধুচরণ এবং মনোরঞ্জন ফুল প্যান্টও পরে। ক্যানিংয়ে কখনো সিনেমা দেখতে গেলে ওরা বেশ সাজগোজ করেই যায়। মনোরঞ্জন শ্বশুরবাড়ি গিয়েছিল বিয়ের সময় রবারের কাবুলি জুতো পায়ে দিয়ে। হাঁটু পর্যন্ত থকথকে কাদার মধ্যে দিয়ে ওরা বেশ স্ফূর্তির সঙ্গে এগিয়ে যায়। শুলগুলো বাজিয়ে সাজিয়ে গেলেও ভাঙা শামুক ঝিনুকি একটু আধটু পা কাটবেই। ওপরে উঠে আসার পর বোঝা যায় বনটি বেশ নিবিড়। এগোতে হবে ঝোপঝাড় ঠেলে। সামনের প্রথম সারির হেতালের ঝোপের ওপর কয়েকবার কুড়ুলের ঘা দিতেই ঘন ঘন করে ওড়ে এক ঝাঁক মশা। একটা ছোট গোসাপ সরসরিয়ে জলে নেমে পড়ে। এ সবই ভালো লক্ষণ।